সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রজন্ম নিউজ 24.com এর সমসাময়িক বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান প্রজন্মের বাংলাদেশ। সাথে আছে আমি ইব্রাহিম খলিল সবুজ। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের পর্যটন খাতে করোনার প্রভাব। এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা ট্যুরিস্টের সম্মানিত প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমাদের সাথে আজকে যুক্ত আছেন একজন ভ্রমণ পিয়াসু মানুষ এবং সাংবাদিক দৈনিক সংবাদের অনলাইন ইনচার্জ জনাব ইসরাফিল ফরাজি। আমাদের সাথে আরো যুক্ত থাকবেন সেন্ট মার্টিন থেকে ৬ নং সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান এবং সি প্রবাল বিচ রিসোর্ট সেন্ট মার্টিন কক্সবাজারের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুর রহমান। আজকে বিশ্ব পর্যটন দিবস। এই দিবসটি ১৯৮০ সাল থেকেই মূলত এই ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিবসটি মূলত বিশ্বের প্রধান উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং পর্যটন কেন্দ্রের সাথে একটা সেতু বন্ধন করে তোলা। এবারের প্রতিপাদ্য বিষয় ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে পর্যটন। এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক, আপনারাও প্রজন্ম নিউজ 24.com এর এই আলোচনায় যুক্ত হতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য www.facebook.com/প্রজন্মনিউজ24। আমাদের দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন এরিয়া সহ মানুষের স্বাভাবিক জীবনযাপন কিন্তু স্থবির হয়ে গেছে এই করোনার প্রভাবের কারণে। দীর্ঘ সময় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার কারণে এর সাথে সংশ্লিষ্ট সকল মানুষের কিন্তু জীবিকা নির্বাহ যারা করতেন এই পর্যটন খাতগুলো থেকে, যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন, অনেকেই বিভিন্নভাবে প্রভাবিত হয়েছে। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের যে বিষয় নির্ধারণ করেছি আমরা, যে বাংলাদেশের পর্যটন খাতে করোনার প্রভাব, এই বিষয় নিয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। শুরুতেই চলে যেতে চাই জনাব মুস্তাফিজুর রহমান। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি একটি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অর্থনীতি খাতের বড় বিরাট ভূমিকা রাখছে এই পর্যটন খাত। এরকম একটি পর্যটন সেক্টর নিয়ে কাজ করছেন। ঢাকা ট্যুরিস্ট নামে আপনার একটি পপুলার সংগঠন আছে, সেই প্রতিষ্ঠানের ব্যানারে আপনি কাজ করছেন। কিন্তু এই দীর্ঘ সময় করোনাকালীন পর্যটন এরিয়াগুলো বন্ধ থাকার কারণে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের পর্যটন শিল্পে আপনি আসলে এই প্রভাবটার পরেও আমাদের কতটুকু সম্ভাবনা আছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ ইব্রাহিম খলিল সবুজ আমাকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে জানতে চেয়েছেন, করোনা কালে কি ধরনের প্রভাব এই পর্যটন সেক্টরে পড়েছে এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো করোনা মহামারী এটি আসলে পর্যটন সেক্টরের উপরেই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলেই আমার কাছে মনে হচ্ছে। করোনার এই মহামারী বাংলাদেশ সহ বিশ্বের যে দেশেই প্রথম এসেছে সবার আগে পর্যটন সেক্টরটাই বন্ধ হয়েছে। মানুষের যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, এই জায়গাটা বন্ধ হয়েছে, পর্যটন স্পট বন্ধ হয়ে গিয়েছে। আবার যে দেশে করোনা নিয়ন্ত্রণে এসেছিল বা এখন আসছে সেই সব জায়গাতে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস ওপেন হচ্ছে, স্কুল কলেজ থেকে শুরু করে অনেক কিছুই চালু হয়েছে, কিন্তু পর্যটন সেক্টর কোথাও ভালোভাবে চালু হয়নি। তার মানে হচ্ছে সবার আগে বন্ধ হয়েছে পর্যটন সেক্টর এবং সবার শেষে চালু হবে পর্যটন সেক্টর। এই হিসাবে পর্যটন সেক্টরের ক্ষতিটাই বাংলাদেশ সহ সারা বিশ্বে সবচেয়ে বেশি হয়েছে বলেই আমার কাছে মনে হয়েছে। এরপরেও পর্যটন সেক্টরের সাথে যারা ব্যবসায় জড়িত আছে তারা বিভিন্নভাবেই চেষ্টা করেছে টিকে থাকার জন্য, আমরাও চেষ্টা করেছি টিকে থাকার জন্য, এবং আমরা এখনো এই পর্যটন সেক্টরের সম্ভাবনা দেখতে পাই। যদি স্বাভাবিক অবস্থা চলে আসে তাহলে পেছনের যে গত 2 বছর প্রায় যে ক্ষতি হয়েছে মানুষের, এই সেক্টরটি আবার ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান। আমরা চলে যাব জনাব ইসরাফিল ফরাজি আপনার কাছে। জনাব ইসরাফিল ফরাজি,
বাংলাদেশের একটি গণমাধ্যমে আপনি কাজ করছেন, সাংবাদিক হিসেবে আপনার একটি পরিচিতি আছে, সাথে সাথে কিন্তু আপনি একজন আহ ভ্রমণপ্রিয় মানুষ। বিভিন্ন দেশে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ঘুরছেন, বিভিন্ন দেশেও আপনি ঘুরছেন। একজন পর্যটক আহ, হিসেবে বাংলাদেশের যে পর্যটন শিল্প, এটিতে কি ধরনের সমস্যা রয়েছে বলে আপনি মনে করছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রজন্ম নিউজকে আজকে এই বিশ্ব পর্যটন দিবসে একটি সুন্দর একটি আলোচনার আয়োজন করার জন্য। সেই সাথে এই খাতের সাথে যারা সংশ্লিষ্ট সকলকেই আজকের এই দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের মুস্তাফিজ ভাই, ঢাকা টুরিস্ট ক্লাবের সম্মানিত পরিচালক, দীর্ঘদিন যাবৎ সে এই সংগঠন নিয়ে কাজ করছে। তো আজকে যে বিষয়টা বলা হচ্ছে পর্যটন শিল্পের যে সমস্যাগুলা সেগুলা আসলে বিস্তার। আমরা আসলে কিছু কিছু সমস্যা যদি থাকে সেটা হয়তো আমরা আহ স্বল্প সময়ে সমাধান করতে পারি, কিন্তু বাংলাদেশের যে ট্যুরিস্ট সেক্টরে যে সমস্যাটা সেটা আসলে ছোট কোনো সমস্যা আমার দৃষ্টিতে নাই। তার মধ্যে করোনার যে প্রভাব, দীর্ঘ 2 বছর করোনার কারণে কোনো কিছুই স্বাভাবিক হতে পারেনি। গত 19 তারিখ থেকে যে পর্যটন শিল্প চালু হয়েছে 19 আগস্ট থেকে, তারপরেও ঘুরে দাঁড়ানো সুযোগ হয়নি। বেশ কিছু কারণ ছিল এখানে এখানে আহ, সরকারের সাথে যে মালিক সমিতি, বিভিন্ন হোটেল বা টুরিস্ট ক্লাব যারা কাজ করছে তাদের সাথে একটা বড় সমন্বয়ের অভাব বাংলাদেশে রয়েছে, যার কারণে আসলে এই সেক্টরটা আলোর মুখ দেখতে একটু সমস্যা হচ্ছে আমার যেটা মনে হয়। তাছাড়া আহ এই করোনার পরে আমি বেশ কিছু জায়গায় ভ্রমণ করেছি ইতিমধ্যে। আমি যে জিনিসগুলো আসলে লক্ষণীয় ছিল সেটা হচ্ছে বাংলাদেশ এমন একটি দেশ আসলে এখানে আইন দিয়ে আসলে সবকিছু করা যায় না, যার কারণে টুরিস্টরা কিন্তু ভোগান্তির একটা শিকার হচ্ছে যেখানেই যাচ্ছে। কোনো শৃঙ্খলা না থাকার কারণে একটি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আমাদের। তো সবকিছু মিলে আহ সরকার এবং প্রশাসন, সেই সাথে এই খাতের সাথে যারা সংশ্লিষ্ট, তারা যদি একসাথে আসলে কাজ করতে পারে আমার মনে হয় এই সেক্টরটি নিয়ে কাজ করা সম্ভব। যেহেতু আমাদের হাতে আরো সময় আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। আহ আমি এখন দীর্ঘ করছি না, মুস্তাফিজ ভাই কথা বলবে, তারপরে আমি আরো কথা বলবো। ধন্যবাদ জনাব ইসরাফিল ফরাজি আপনাকে। আমরা চলে যাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে। জনাব মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের পর্যটন এলাকাগুলোতে দিন দিন পর্যটক এবং দর্শনার্থীর সংখ্যা কমে যাচ্ছে, এই কমে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করছেন? আসলে আপনি যে কোশ্চেনটি করেছেন, এই কোশ্চেনের সাথে আমি একমত নই। কারণ বাংলাদেশের কোনো পর্যটন স্পটেই পর্যটক কমে যাচ্ছে, আহ, এইটি আমার কাছে, এই তথ্যটি আমার কাছে নেই। আমার কাছে মনে হচ্ছে, যেহেতু আমি এই ট্যুরিজম বিজনেসের সাথে সম্পৃক্ত আছি দীর্ঘদিন ধরে, কমপক্ষে 10 বছরের মতো হয়েছে আমি এই ট্যুরিজম বিজনেসের সাথে আছি। আহ, পুরাতন কিংবা নতুন যে জায়গাটাই আবিষ্কৃত হচ্ছে, সব জায়গাতেই পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। করোনার কারণে দেখা গেছে মানুষ ঘর থেকে বের হয়নি, বাইরে বের হয়নি, পর্যটন স্পটগুলো বন্ধ ছিল, সেখানে যেতে পারেনি। কিন্তু যখনই পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে আগস্ট মাসের 19 তারিখের পর থেকে, আহ, এরপরেই দেখা গেছে যে মানুষ দলে দলে বিভিন্ন এলাকাতে ভ্রমণে যাচ্ছে। আমি কয়েকটা জায়গার উদাহরণ হিসেবে দিতে চাই। যেমন কক্সবাজার 19 তারিখের আগে থেকেই মানুষ আসা যাওয়া শুরু করেছে, যদিও পর্যটন স্পট বন্ধ ছিল। এরপরেও মানুষ দেখা গেছে যে ঢাকা থেকে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারের এই ফাঁকা জায়গাটা দেখার জন্য অনেক মানুষ সেখানে গিয়েছে। এখন এই সময় একটি ভ্রমণের জায়গা হচ্ছে হাওর, যেটি আহ, চলমান আছে। আর কিছুদিন পরে হয়তো হাওরের পানি শুকিয়ে যাবে, তখন এই হাওরের ভ্রমণটা কমে যাবে। আমি গত শুক্রবার দিন ঘুরে এসেছি হাওর থেকে। তো সেখানে আমরা দেখেছি, হাওর বলতে নিকলি মিঠামই নষ্টগ্রাম যে হাওর, সেই জায়গা থেকে আমি ঘুরে এসেছি, সেখানে আমি বিপুল সংখ্যক মানুষের সমাগম দেখতে পেয়েছি। গত বছর আমি যখন গিয়েছিলাম ওই সময় সেই জায়গাতে ট্রলারের পরিমাণ ছিল 50 থেকে 60টির মতো।
বিভিন্ন জায়গা থেকে আরো কিছু ট্রলার যোগ হয়ে সেখানে কোনো কোনো দিন শুক্রবার বা শনিবার এরকম বন্ধের দিনগুলোতে ট্রলারের সংখ্যা ছিল প্রায় 100-এর কাছাকাছি। কিন্তু এবছরে আমরা যা দেখলাম চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবছরে 3 শতাধিক ট্রলার শুধুমাত্র নিকলি এলাকারই রয়েছে, এছাড়া বাইরের তো আরো অনেক ট্রলার আছে। এবং আমরা দেখলাম যে নিকলি থেকে মিঠামইন পর্যন্ত যাওয়ার যে পথ, এই পথটাতে একটার পর একটা অনেকটা রেল লাইনের মতো আর কি ট্রেন চলছে, মনে হচ্ছে ট্রলারের ট্রেন। প্রচুর মানুষ আসা যাওয়া করছে। একইভাবে একদিনের জন্য যে জায়গাগুলো আহ, মানুষ ভ্রমণ করে আসতে পারে ঢাকা থেকে, এইরকম জায়গাগুলোতে প্রচুর মানুষের আসা যাওয়া হচ্ছে। মানে দেখা গেছে যে বিছনাকান্দি কিংবা ভোলাগঞ্জটা সম্প্রতি পপুলার হচ্ছে। চাঁদপুর মানুষ একদিনের জন্য ঘুরে আসতে যাচ্ছে। তো এইভাবে প্রচুর মানুষ যাচ্ছে। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এই প্রশ্নটি মনে হয় আমি এই প্রশ্নের সাথে আমি একমত হতে পারছি না যে বাংলাদেশে স্পটগুলোতে, পর্যটন স্পটগুলোতে ভিজিটর কমে যাচ্ছে। না, এটা ভিজিটর কমছে না, আসলে দিন দিন বাড়তেছে। এবং এই সংখ্যা আমার কাছে মনে হচ্ছে যে সংখ্যা সামনের দিনগুলোতে আরো বাড়বে, এটি কমবে না কোনোদিনও। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে ভ্রমণ পিপাসু। শুধু বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও ভারত থেকে শুরু করে ভুটান, নেপাল, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এসব দেশে প্রচুর মানুষ ঘুরতে যাচ্ছে, শুধু ঘোরার উদ্দেশ্যেই যাচ্ছে। সেখানে গিয়ে যে থেকে যাবে কিংবা চাকরি করবে কিংবা পড়ালেখা, এগুলো তো আছে, এর বাইরে ঘোরার উদ্দেশ্যে প্রচুর মানুষ দেশে এবং দেশের বাইরে যাচ্ছে। তো আমরাও একটা ইভেন্ট ঘোষণা করলে দেখা যেত প্রচুর মানুষের সাড়া পাই। গত সপ্তাহের অভিজ্ঞতাটাই আমি বলি, যে গত সপ্তাহে আমি আহ, আমরা আমাদের টার্গেট ছিল যে আমরা 20 জন মানুষ নিয়ে আমি আহ নিকলিতে যাব। সেখানে দেখা গেছে আমি ব্যাপক সাড়া পাই। পরে আমাকে একটা গাড়ির পরিবর্তে 2টা গাড়ি নিতে হয়েছে, আমার অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করতে হয়েছে। শেষ মুহূর্তে এসে দেখা গেছে যে আমি মানে সব পরিকল্পনা পরিবর্তন করে ফেলতে হয়েছে। আমরা বিকাল পর্যন্ত একটা পরিকল্পনা নিয়ে আমি অফিস থেকে বেরিয়েছি, সন্ধ্যার পরে দেখা গেছে যে পুরো পরিকল্পনাটা আমাকে পরিবর্তন করতে হয়েছে। আমাকে গাড়ি বাড়াতে হয়েছে, তারপরে লোকাল যে অ্যারেঞ্জমেন্ট সেখানে লোক বাড়াতে হয়েছে, গাইড বাড়াতে হয়েছে, সবকিছুই আমাকে পরিবর্তন করতে হয়েছে। তো সেই হিসাবে আমি আসলে বলতে পারি আপনাকে যে বাংলাদেশের কোনো পর্যটন স্পটেই আগামী দিনগুলোতে পর্যটকের সংখ্যা কমার সম্ভাবনা তো নাই, বরঞ্চ পর্যটকের সংখ্যা দিন দিন বিভিন্ন স্পটে বাড়বে, বাড়বে ছাড়া কমবে না। জি, জনাব মুস্তাফিজুর রহমান, এর সাথে আমি একটু যুক্ত করতে চাই যে বিদেশি Sure. পর্যটকের সংখ্যাটা কি আসলে তুলনামূলক বাড়ছে কিনা? হ্যাঁ, এইটার সাথে আমি আপনার সাথে একমত যে বাংলাদেশের পর্যটক সংখ্যা কম, যেমন পর্যটন স্পটগুলোতে সংখ্যা বাড়ছে, তার বিদেশি পর্যটক সংখ্যা বাংলাদেশে কমছে। এটি সত্য কথা যে করোনার আগেও বাংলাদেশে দিন দিন বিদেশি পর্যটকের সংখ্যা কমতেছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। আহ, আমার কাছে যে জিনিসটি, আমি আমি বিদেশি পর্যটকদের সাথে অনেক কাজ করেছি, তাদের সাথে কথা বলেছি এবং তারা কেন বাংলাদেশে আসে, আবার তাদেরকেই জিজ্ঞাসা করি যে তুমি কেন বাংলাদেশে আসো না, আসতে চায় না কেন। দুটো বিষয় আমি অনেকের কাছেই প্রশ্ন করেছি। সেক্ষেত্রে তাদের বাংলাদেশের ন্যাচারাল বিউটিটা তাদের কাছে খুবই পছন্দ হয়, বাংলাদেশের পপুলেশনটাকে তাদের পছন্দ হয়, মানুষের পেশা দেখার জন্য অনেকে এখানে আসে। যেমন আমি সদরঘাটের কথাই বলি, যে বাংলাদেশে যারা বিদেশ থেকে যারা ভ্রমণ করতে আসে, তারা অনেকেই একটা বড় সংখ্যার মানুষ সদরঘাট ঘুরতে যায়। আমার কাছে বিষয়টা প্রথম যখন আমি জানতে পেরেছিলাম যে সদরঘাটে বিদেশিরা ঘুরতে আসে কেন, আমরা সদরঘাটকে অনেকেই অনেকভাবে অবহেলা করি, সেটাকে বলে যে উপরে ফিটপাট নিচে সদরঘাট, এই ধরনের একটা গালি দিয়ে থাকি। তো তাহলে বিদেশিরা কেন এই সদরঘাটে আসতে চায়, আমরা সেটি জানার চেষ্টা করেছিলাম। তো তাদের ব্যাখ্যা হচ্ছে যে বিশ্বের যতগুলো আহ, নদী বন্দর আছে, সক্রিয় নদী বন্দর আছে, এর মধ্যে ব্যস্ততম নদী বন্দরগুলোর প্রথম সারির একটা হচ্ছে ঢাকা সদরঘাট। এই ঢাকা সদরঘাটে 150টার উপরে পেশার মানুষকে দেখতে পাওয়া যায়। এটা বিশ্বে খুব বিরল। অর্থাৎ মানে একসাথে 50টার মতো পেশার উপস্থিতি এখানে পাওয়া যায়। আবার এখানে দেখতে আসার আর একটা বড় কারণ হচ্ছে এখানে কয়েকটি জাহাজ আছে প্যাডেল চালিত, ব্রিটিশ আমলের কয়েকটি জাহাজ আছে প্যাডেল চালিত, সেটা বিশ্বের শুধুমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আছে, আর কোথাও এই প্যাডেল চালিত জাহাজ নেই। এইটি দেখতে আসে, এই জাহাজটাতে ভ্রমণ করতে আসে। এরপরে বড় বড় যে জাহাজগুলো, যাত্রীবাহী জাহাজ, এই জাহাজ গুলো দেখতে মানুষ আসে। তো এই হিসাবে
দেখা যায় যে মানুষের আগ্রহটা, বিদেশি মানুষের আগ্রহটা এখানে রয়েছে। আবার না আসার পেছনে একটা বড় কারণ হচ্ছে, তো আমরা বিদেশে যখন যাই, আমরা মানুষদের কাছ থেকে, সেই দেশের মানুষের কাছ থেকে কোনো হ্যারাসমেন্ট সাধারণত হই না। বা বাংলাদেশে যদি কোনো বিদেশি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দেখা যায় আমরা তাদের দিকে তাকিয়ে থাকি। এই তাকিয়ে থাকাটাকে তারা খুব এমব্রাস ফিল করে, তারা এটাকে আসলে ভালোর চোখে দেখে না। তো এটি একটি বড় কারণ যে তারা আমাদের এখানে আহ, এসে এই পরিবেশটা পায় না। এরপরে আরো হচ্ছে যে আহ, আমরা আমাদের এখানে মানে পর্যটন ফ্রেন্ডলি যে একটি পরিবেশ দরকার, এই পরিবেশটার যথেষ্ট অভাব রয়েছে। যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছু দিক থেকেই এখন পর্যন্ত আমরা পর্যটন উপযোগী হয়ে উঠিনি। আহ, বিদেশিদেরকে দেখলে তাদের কাছ থেকে অনেক টাকা আহ, আয় করার একটা ফন্দি আমাদের মধ্যে আছে, আমরা সেটা চেষ্টা করি। আমাদের লোকাল যারা পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে হোটেল মোটেল কিংবা পরিবহন সংস্থা যারা আছে, তারা বিদেশিদের কাছ থেকে একটা বিশেষ কিছু সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করে, যে কারণে অনেকেই এই বিষয়টাকে ভালোর চোখে দেখে না। এরপরে হচ্ছে একটা বড় সমস্যা হচ্ছে যানজট। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বাংলাদেশের অধিকাংশ পর্যটন স্পটগুলোতে ভয়াবহ যানজট। বিশেষ করে যেমন এয়ারপোর্টে নামার পর থেকে যে যানজটটা শুরু হয়, উনি যখন হোটেলে উঠবেন, ঢাকার কোনো একটা হোটেলে, সেরাটন হোটেলে যদি আসতে চান, তাহলে কোনো একজন মানুষ যদি আহ, ইউরোপ থেকে ঢাকায় আসতে তার 6-7 ঘন্টার মতো সময় লাগতে পারে, কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে সে হোটেল সেরাটনে আসবে, সোনারগাঁতে আসবে কিংবা ইন্টারকন্টিনেন্টালে আসবে, তো এখানে আসতে তার সময় লাগতেছে 2 থেকে 2.5 ঘন্টা। তো এটি আসলে আমাদের জন্য একটি বড় আহ দুর্ভাগ্যের বিষয়। তো এরকম অনেকগুলো বিষয় বিদেশিদের কাছ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে কাজ করে। আর একটা হলো যে সরকারের পক্ষ থেকে বিদেশিদেরকে আনার জন্য যে পরিমাণ বাংলাদেশকে ব্র্যান্ডিং করা দরকার, এই ব্র্যান্ডিংটা আসলে হচ্ছে না, এটা কম হচ্ছে। তো বিদেশিদের আনার জন্য সরকারের ব্র্যান্ডিংটা অনেক বড়, মানে বেশি করে ব্র্যান্ডিং করতে হবে। তো ধন্যবাদ সমিত ভাই, এর পরের কোশ্চেন গুলোতে আমরা যেতে চাই। আহ, ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান। আমরা চলে যাবো জনাব ইসরাফিল ফরাজি আপনার কাছে। জনাব ইসরাফিল ফরাজি, দেশের পর্যটন খাতের নতুন পদক্ষেপগুলো কি কি? নতুন পর্যটন কেন্দ্রে সরকার বিভিন্ন ভাবে কাজ করছেন, এই কাজ করতে গিয়ে প্রধান প্রধান বাধাগুলো কি কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ সবুজ ভাই। আসলে আহ প্রধান প্রধান বাধা বলতে হচ্ছে কি, আমরা দুই রকমের যদি চিন্তা করি, বাধাগুলো আসলে দুই দিক থেকে আসে। একটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, আর একটা হচ্ছে আপনার মাঠ পর্যায়ের হচ্ছে দালালদের যে একটা দৌরত্ব রয়েছে, সেটার একটা জটিলতা রয়েছে। আপনি যদি কক্সবাজার কিংবা কুয়াকাটা নামেন, যখন রিক্সা থেকে নামবেন দেখবেন আপনাকে হচ্ছে 4-5 জন, শুধু সাধারণ মানুষ নয়, দেখবেন হচ্ছে রিক্সাওয়ালা কিংবা অটো চালক, সে আপনাকে অফার করছে, ভাই আমার হোটেল আছে, আপনি থাকবেন কিনা, আপনি ওখানে যাবেন কিনা। সে নানাভাবে হচ্ছে আপনাকে কনভিন্স করার চেষ্টা করে। এইটা হচ্ছে একটা সমস্যা, যেটা আসলে আহ সরকার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। আরেকটা বিষয় হচ্ছে আহ আপনি যেখানে থাকবেন বা যেখানে খাবেন, সেই জায়গাটা যারা ভ্রমণ করে তাদের জন্য মানে পজিটিভ কিছু হচ্ছে না। যেটা হচ্ছে, আপনি এক একটা রেস্টুরেন্টে যাচ্ছেন, মানে আপনি যে রেস্টুরেন্টে খাবার খাচ্ছেন দুপুরবেলা, সেই রেস্টুরেন্টে একটা মাছের দাম যদি 250 থেকে 300 টাকা হয়, আরেকটা রেস্টুরেন্টে আপনি সেম জিনিসই আপনি হয়তো পাচ্ছেন 100 টাকায় বা 150 টাকায়। এই যে আমরা একটু যদি সাজেকের কথা বলি, আপনার আহ সাজেকের মধ্যে যে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনী কর্তৃক একটা চার্ট দেওয়া হয়েছে, যে খাদ্য মূল্য তালিকা এটা নির্ধারণ করা হয়েছে, আপনাদের সেভাবে চলতে হবে। তারপরেও সেখানটা যেটা আমরা দেখি, সেখানে হচ্ছে গিয়ে কিছু কিছু রেস্টুরেন্ট 10%, কেউ 20%, কেউ বা সকল খরচের উপর একটা ডিসকাউন্ট দিয়ে থাকে, তা নিয়েও একটা প্রতিযোগিতা চলে। তারপরেও একটা ডিসিপ্লিন তারা রক্ষা করে যে সবগুলা রেস্টুরেন্টে একই দাম সেখানে নেওয়া হচ্ছে। তো এটা যদি পর্যটন স্পট গুলোতে একটু নিয়ন্ত্রণ করা হয়, খাবার তালিকাটা বা ভাড়ার তালিকাটা, একটা চার্ট, আমরা সাজেকে বা বান্দরবন যাই কিংবা অন্য কোনো স্পট গুলোতে যাই, তখন আমরা দেখি হচ্ছে জিপ, যে চাঁদের গাড়ি আছে, চাঁদের গাড়ির একটা মূল্য নির্ধারণ করা আছে। আপনি হচ্ছে 2 দিন থাকবেন, আসবেন যাবেন, সেটার জন্য হচ্ছে আপনার 6,500 টাকা বা 7,000 টাকা কিংবা 10,000 টাকা একটা মূল্য নির্ধারণ করা আছে, কিন্তু অন্য কোনো জায়গাগুলোতে নাই। আমি যদি আজকে সিলেটে যাই,
আমি প্রথমবার যদি বলি যে না প্রথমবার কোথাও যাইনি, আজকে আমি ঘোরার ইচ্ছা হচ্ছে, আমি সিলেটে যাব। কিন্তু সিলেটে গিয়ে যখন আমি একটা রিক্সা নিলাম, তখন দেখা গেল সে আমার কাছ থেকে ভাড়া চেতে পারে, যেন হচ্ছে কি আপনার 100 টাকা ভাড়া। আসলে সেটা 100 টাকা ভাড়া না, কিন্তু আমি জানি না আসলে এটার ভাড়াটা আসলে কত। তো এইভাবে হচ্ছে কি আপনার মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণটা করা হচ্ছে না। আরেকটা বিষয়, আহ যদি প্রশাসনিক কেন্দ্রিক বলি, প্রশাসনের বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম বাংলাদেশে শুরু হয়েছে। সেটা অবশ্যই ভালো একটা দিক, কিন্তু আহ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ট্যুরিস্ট পুলিশ কর্তৃক হচ্ছে সাধারণ মানুষ কিছুটা আহ সমস্যায় পড়তে হচ্ছে। আমরা বেশ কয়েকটি রিপোর্ট দেখেছি গত কয়েক বছরে, যখন করোনা আসেনি, করোনার আগে, দেন পুলিশ হচ্ছে যখন কোনো স্বামী স্ত্রী যাচ্ছে, তাদেরকে হচ্ছে জেরা করছে যে হচ্ছে আপনি এখানে কেন আসছেন, আপনাদের পরিচয় কি। এটা আসলে কোনো পর্যটন শিল্পের জন্য ভালো কিছু হতে পারে না। আপনি বাংলাদেশে নিয়ম করেছেন হচ্ছে 18 বছর পর্যন্ত, পরে হচ্ছে গিয়ে আপনি সবকিছু করতে পারছেন, আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আপনি যা কিছু ইচ্ছে বৈধভাবে সবকিছু করতে পারছেন। আপনি ঘুরতে ঘুরতে যাচ্ছেন, অথচ সেখানে আপনাকে পুলিশ নানাভাবে জেরা করছে আপনি কেন আসছেন। সে তার ওয়াইফকে নিয়ে সেখানে গিয়েছে, কিন্তু তাকে আপনি বলছেন আপনি কাবিননামা দেখান। এটা তো কোনো ভদ্র সমাজের ই হতে পারে না, সিস্টেম হতে পারে না। এটা একটা সমস্যা আছে যেটা আসলে সমাধান করা জরুরি। আরেকটা বিষয় হচ্ছে আহ যেটা আসলে বেশ কয়েক বছর যাবতই বাংলাদেশে আলোচনা হচ্ছে, টিএসএ। টিএসএ হচ্ছে আহ, আপনার ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট, যেটা আমরা বলি ট্রাভেল। কিন্তু উন্নত দেশগুলোতে এটা অ্যাক্টিভ থাকলেও বাংলাদেশে টিএসএ টা অ্যাক্টিভ নাই। তো অ্যাক্টিভ না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার কোন স্পট গুলাতে কতজন ভ্রমণকারী যাচ্ছে বা কারা যাচ্ছে, ওখানে কি হচ্ছে, সেটা ডাটা বা তথ্য কোনো কিছুই আমাদের সরকারের কাছে নাই। তো যার কারণে আহ এই যে একটা সমস্যা তৈরি হচ্ছে, যেন কোনো কোনো সমস্যা হইলে যেটা তাৎক্ষণিক উচ্চ পর্যায়ে পৌঁছানো, সেটা আসলে হয়ে ওঠে না। কোথাও কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে কেউ, আমরা দেখি মাঝে মাঝে পত্রিকায় আসে যে সে 999-এ কল দেওয়ার পরে পুলিশের সহযোগিতায় সে ওখান থেকে উদ্ধার হয়েছে। তখন কিন্তু সেই এমন একটি জায়গায় আপনি গেলেন, সেখানে নেটওয়ার্কই নেই। তা আপনি তখন কাকে ফোন দিবেন বা কার সহযোগিতা আপনি চাইবেন? তো সেই সময়টা কিন্তু আপনার সহযোগিতা করতে পারে এটিএসএ, কিন্তু সেই উদ্যোগগুলো আসলে সরকারের পক্ষ থেকেই নেওয়া দরকার। যদি তারা না নেয়, সেটা আসলে সমাধান করা যাবে না। জি, সবুজ ভাই। আপনার সাউন্ডটা আনমিউট আনমিউট করতে হবে সবুজ ভাই, সাউন্ড আসতেছে না। ধন্যবাদ আপনাকে, ইসরাফিল ফরাজি। আমাদের অনেক দর্শক আমাদেরকে কমেন্টস করেছেন, প্রশ্ন করেছেন। আপনাদের সব কমেন্ট প্রশ্নগুলো হয়তো আমরা পড়তে পারবো না, কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। আমরা চলে যাবো জনাব মুস্তাফিজুর রহমান আপনার কাছে। জনাব মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের পর্যটন খাত নিয়ে যেহেতু আপনারা কাজ করছেন, পর্যটন খাতের বিকাশে বিদ্যমান চ্যালেঞ্জ গুলো কি কি আছে বলে আপনি মনে করছেন, এবং বিদেশি পর্যটকদের আকর্ষণের বিষয়ে আপনি এর আগে বলেছেন, তবুও একটু যদি আমাদেরকে বলেন যে এই কমে যাওয়ার কারণগুলো আসলে কি কি? জি, ধন্যবাদ। আহ, প্রশ্নটা আবার যদি একটু করতেন, যে প্রশ্নটা কি ছিল যেন? বাংলাদেশের পর্যটন পর্যটন। খাতের বিকাশের চ্যালেঞ্জগুলো, বিদ্যমান চ্যালেঞ্জগুলো কি কি? জি, এখানে বাংলাদেশে পর্যটনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হয়, এটি হয়তো অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, যে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে যে বাংলাদেশ এখন পর্যন্ত পর্যটন বান্ধব না। বাংলাদেশের পর্যটন স্পটগুলোতে, বিশেষ করে যারা পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, তারা পর্যটন মানে পর্যটনের সাথে তারা মানানসই না এখন পর্যন্ত। আপনি হয়তো বলতে পারেন যে এটা কেমন কথা, যে আপনারা তাহলে বিজনেস করছেন কিভাবে? হ্যাঁ, আমরা আসলে নেগেটিভ মেন্টালিটিটা আমাদের বেশি, পজিটিভ মানসিকতাটা আমাদের কম। এই নেগেটিভ মেন্টালিটি থাকার কারণে বা নেতিবাচক মানসিকতা আমাদের মধ্যে থাকার কারণে আমরা পর্যটকদেরকে যে সেবা দেওয়ার কথা সেটি দিতে পারি না। আমরা একটা প্রস্তাব নিয়ে যদি কারো কাছে যাই, ধরুন উদাহরণ হিসাবে আমি বলছি যে আমি একটি প্রস্তাব নিয়ে আপনার কাছে গেলাম,
বা সরকারের কাছে পেলাম আমি একটি প্রস্তাব নিয়ে যে উপকূলীয় পর্যটন নিয়ে আমি কথা বলতে চাই। বাংলাদেশের সমুদ্র কি বলে সুন্দরবন থেকে শুরু করে সেন্ট মার্টিন পর্যন্ত যে দীর্ঘ উপকূল আছে, এই উপকূলীয় এলাকাতে পর্যটন ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকার কি কি পদক্ষেপ নিতে পারে এই বিষয়ে কথা বলতে যাবো কারণ একজনের সাথে। আপনি প্রথমেই এইটা নেগেটিভ জায়গাগুলোতে খুঁজে বের করার চেষ্টা করেন। তো এই নেগেটিভ জিনিসটা থেকেই আমাকে অ্যাভয়েড করতে হবে। আমাকে অলওয়েজ অলওয়েজ বি পজিটিভ। সবসময় পর্যটন বিজনেসের সাথে যারা সম্পৃক্ত থাকবে, পর্যটনের পেশার সাথে যারাই সম্পৃক্ত থাকবে, তাদের প্রত্যেকের উচিত হচ্ছে ইতিবাচক মানসিকতা। কখনোই নেগেটিভ মানসিকতা নিয়ে পর্যটন ব্যবসা হবে না, পর্যটন পরিবেশ হবে না, পর্যটন বান্ধব দেশও আমরা করতে পারবো না। এই জন্য আমাদেরকে অলওয়েজ সব সময় আমাদেরকে ইতিবাচক মনে করতে হবে। আমাদের সমস্যা অনেক আছে এর বাইরেও। আমাদের যাতায়াতের সমস্যা আছে, আমাদের হোটেল মোটেলের সমস্যা আছে, হোটেল মোটেলের যে জায়গাগুলো আছে, পর্যটন স্পট গুলো আছে, সেই জায়গাগুলো এখনো পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ঘাটতি আছে। তারপরে আমরা আমাদের যে পিক আপ পয়েন্ট গুলো আছে, বিশেষ করে এয়ারপোর্ট কিংবা বাস স্ট্যান্ড কিংবা রেলওয়ে স্টেশন, সেখান থেকে হোটেলে যাওয়ার জন্য ভালো ব্যবস্থা আমাদের এখন পর্যন্ত নাই। আমরা কোনো জায়গাতে কোনো সমস্যায় পড়ে গেলে সেখান থেকে দ্রুত রেস্কিউ করার মতো খুব ভালো ব্যবস্থা আমাদের নাই। তো এই ধরনের অনেক কিছু নাইয়ের মধ্যে আমরা এখন আছি। আমরা আমাদের বড় চ্যালেঞ্জ হিসাবে আমি এটাই বলেছি। তো এরপরে এই চ্যালেঞ্জ গুলো থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমাদেরকে সবার আগেই আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আমরা আমাদের সবচেয়ে বড় বিষয় যেটা আমি আগেও বলেছি, যে আমাদের পজিটিভ অ্যাটিচিউডটা আমাদের ভেতরে আনতে হবে। তাহলে আমরা আমাদের পর্যটন সেক্টরটাকে আরো আরো ডেভেলপমেন্ট করতে পারবো। যেমন আমি আরেকটা উদাহরণ হিসেবে বলি, যে আমি যখন দেশের বাইরে যাই বা গিয়েছি, যতবারই দেশের বাইরে গিয়েছি, আমরা ড্রাইভার থেকে শুরু করে হোটেল বয় বা ছোট ছোট যারা একদম মানে একেবারে নিম্ন পেশায় যারা আছেন, এরা দেখলাম যে আমাদেরকে সবসময় কোনো আয়ের জন্য কনভিন্স করার চেষ্টা করে। যেমন ড্রাইভার যখন আসে, ড্রাইভার তখন বলে যে স্যার এই এই এখানে এখানে এই স্পট গুলো আছে, আপনি যেহেতু আসছেন সময় আছে, আপনি চাইলে এই জায়গাগুলো একটু ঘুরে আসতে পারেন। এইভাবে খুব পোলাইটলি মানে কোশ্চেন করার বা অ্যাপ্রোচ করারই মানে বিষয়টা আমি দেখতে পেয়েছি বেশি। বাট বাংলাদেশে এইটা কিন্তু না। বাংলাদেশে হচ্ছে ঠ্যাক দিয়ে টাকা নেওয়া, মানে বাধ্য করা যে তুমি দিবা না, তোমাকে দিতে হবে। যেমন আমরা কোনো একটা স্পটে যখন যাই, তখন দেখি যে খুব মানুষের ভিড় যখন আসে, প্রচুর মানুষ মানে লোক সমাগম হয়, তখন রিক্সা ভাড়া, অটো ভাড়া কিংবা ওখানকার গাড়ি ভাড়া সবকিছু বেড়ে যায়। কোনো কোনো সময় দেখা যায় যে এটা কৃত্রিম ভাবে এই সংকটটা তৈরি করা হয়। তো এই জিনিসটা আসলে দেশের বাইরে গেলে আমরা খুব কম দেখি। সেটা দেশের জন্য যারা বিদেশি বাংলাদেশে যদি আসে, তখন তারা এই বিষয়টাকে বাংলাদেশ সম্পর্কে খুব নেগেটিভ একটা একটা অ্যাটিচিউড নিয়ে মানুষ বিদেশ থেকে যারা আসে তারা দেশে ফেরত যায়। তো আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের পজিটিভ মেন্টালিটি থাকতে হবে। এবং যখন মানুষ বিপদে পড়ে, যেমন কক্সবাজারে গত বছর এবছর ফেব্রুয়ারি মাসের যে 3 দিনের একটা লম্বা ছুটি ছিল, সেই সময় দেখা গেছে লাখ লাখ মানুষ সেখানে গিয়ে ভিড় জমিয়েছে। হোটেলে জায়গা ছিল না, তারপরে রাস্তাতে মানুষদেরকে থাকতে হয়েছে। তো এরকম নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমি একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম সেখানে, তবে আমি অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। কক্সবাজারে যে হিউম্যান হলার গুলো আছে, বিশেষ করে যে চাঁদের গাড়ি আমরা যাদেরকে বলি, তো এই চাঁদের গাড়ির নিয়ন্ত্রণ কারণ নেই সেখানে। না আছে চাঁদের গাড়ির উপর প্রশাসনের নিয়ন্ত্রণ, না আছে ওখানকার কোনো অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রণ। এখানে ড্রাইভার মালিক যেভাবে ইচ্ছা সেভাবে তারা কাজ করে। আমি 6টা গাড়ি সেদিন সেখানে বুক করেছিলাম এবং অ্যাডভান্স টাকা দিয়ে, অলমোস্ট ডাবল টাকা দিয়ে। আমার প্রথম যে পরিমাণ আমি যে টাকা দিয়ে বুকিং করেছিলাম, তার প্রায় ডাবল টাকা পরবর্তীতে দেওয়ার জন্য আমি রাজি হয়েছি। তারপরে তারা ফাইনাল করেছে, আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে। অ্যাডভান্স নিয়ে সকালবেলা তারা 6টা গাড়ির জায়গাতে 4টা গাড়ি আসছে। আমাদের একটু বের হতে দেরি হয়েছিল, আস্তে করে গাড়ি তারা একটু ভাড়া বেশি পেয়েছে, চলে গেছে। তো এই যে মানে আমাকে বিপদে ফেলে দিল তারা, তারপরে আমাকে তৎক্ষণাৎ আমাকে সবকিছু ব্যবস্থা করতে হয়েছে। আমি সেখানে কোনো প্রতিকার পাচ্ছিলাম না। আমি অটো সহ বিভিন্ন মানে ছোটখাটো মাধ্যম দিয়ে আমার প্রায় 70-71 জন মতো গেস্ট ছিল, তাদেরকে দিয়ে আমাকে একটু হ্যারাসমেন্ট হতে হয়েছে। তো তখন আমি এই যে ক্লায়েন্টের কাছে আমি ছোট হয়ে গেলাম, যে আমি ঠিক করলাম, তারপরে আমি রাখতে পারলাম না, তাহলে আমি কেমন অপারেটর, এই যে কথাগুলো আসে,
তো এটা আসলে দেখা যায় যে আমরা প্রতিকার অনেক সময় এটা পাই না। তো এই প্রতিকারগুলো আমাদের দরকার, প্রশাসনের পক্ষ থেকে একটা নিয়ন্ত্রণ দরকার। হ্যাঁ, এটা যে হচ্ছে না তা না, এটি অনেক জায়গাতেই এখন নিয়ন্ত্রণে আসছে। বান্দরবানে গাড়ি সহ সবকিছুই এখন প্রশাসনের নিয়ন্ত্রণে আছে, সেখানে পর্যটন ফ্রেন্ডলি একটা পরিবেশ আছে। গত সপ্তাহে গত শুক্রবার আমরা নিকিতে ঘুরে এসেছি, সেখানে আমরা দেখলাম যে রিক্সা ভাড়ার একটা চার্ট নির্ধারণ করে দেওয়া হয়েছে, ট্রলার ভাড়ার একটি চার্ট সেখানে আমরা দেখতে পেয়েছি। এরকম বিভিন্ন পর্যটন এলাকাতেই আমরা ভাড়ার একটা চার্ট দেখতে পাচ্ছি। এটি একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগগুলোকে বেশি বেশি নিতে হবে এবং নিয়ন্ত্রণটা করতে হবে খুব শক্ত হাতে, যাতে কেউ এটার সুযোগটা, মানুষের এই বিপদের সময় মানুষের সুযোগটা নিতে না পারে। তো বিদেশিদের ক্ষেত্রেও আমরা বলবো, বিদেশি পর্যটক আনার ক্ষেত্রে আমি কয়েকটা কথা বলেছি, যে সেখানে বাংলাদেশ সরকারকে এই উদ্যোগটা বেশি নিতে হবে। সরকারকে বাংলাদেশ সম্পর্কে ব্র্যান্ডিংটা ভালো করতে হবে, বাংলাদেশের পরিবেশটা তাদেরকে ভালো দিতে হবে। কারণ বাংলাদেশে মানুষ, বিদেশ থেকে অনেক মানুষই আসে এই পপুলেশন দেখার জন্য, এখানকার পরিবেশ দেখার জন্য, এখানকার যে পেশার যে ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা দেখার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ নদীমাতৃক একটি দেশ। চতুর্দিকে একদম জালের মতো ছড়িয়ে আছে নদী, যেখানে যাব সেখানে খাল বিল নদী, হাওর বাওর, এই জিনিসগুলো আমরা পাই। তো কিন্তু এই নদী কেন্দ্রিক পর্যটন আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত হয় নাই। নদীকেন্দ্রিক পর্যটনের অবস্থাটা খুবই দুর্বল বাংলাদেশে। সমুদ্র কেন্দ্রিক পর্যটনও আমাদের নাই। গভীর সমুদ্রে যে পর্যটন হওয়ার মতো একটি পরিবেশ বাংলাদেশে রয়েছে, সেটি আমাদের নাই। এবং উপকূল ভ্রমণের মতো যে পরিবেশটা, এই উপকূলগুলোকে আমরা পর্যটন নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি। আমি আগেও বলেছিলাম যে সুন্দরবন থেকে শুরু করে সেন্ট মার্টিন পর্যন্ত যে দ্বীপগুলো আছে, এই দ্বীপগুলোকে একটি পর্যটন নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা সম্ভব। এই নেটওয়ার্কে আনতে হলে সেই উদ্যোগটা নিতে হবে সরকারকে। ইদানিং কিছু হচ্ছে, যেমন ভোলাতে কিছু এলাকা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠছে, তারুয়া সমুদ্র সৈকত, চরকুকরি মুকরি, মনপুরা, এইসব জায়গাগুলো ইদানিং পর্যটন স্পট হিসাবে গড়ে উঠতেছে। তো এরকম জায়গা আমরা বিশেষ করে যে উপকূলগুলোকে আমরা পর্যটন স্পট হিসাবে গ্রহণ করতে পারি। আবার নদীর কথা আমি বলেছি, যে নদী যেমন চাঁদপুরের যে বিশালতা নদীর, চাঁদপুর থেকে আর একটু দক্ষিণ থেকে যদি আমরা যাই, সেখানে দেখা যাবে নদীর মাঝখানে দিয়ে যদি কোনো লঞ্চ চলে এবং দুই পাশে কিনারা দেখার কোনো সুযোগ থাকে না, দুই পাশে মানে পার দেখা যায় না, বাড়িঘর কোনো কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি। এই যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো দেখতে আসার মতো অনেক মানুষ, কিন্তু এই জায়গাগুলো দেখার মতো, ভ্রমণ করার মতো যান আমাদের কিন্তু নাই। এরপরে আপনার গভীর সমুদ্রের কথা বলেছি, আমরা অনেক মানুষই আছে যারা গভীর সমুদ্রে কিভাবে মাছ ধরে, এই মাছ ধরাটা দেখতে যেতে চায়। তো কিন্তু মাছ ধরার যে ট্রলার গুলো আছে, এই ট্রলারে পর্যটক গেলে একজন বা দুজনের বেশি কোনো ট্রলারে অ্যাকোমোডেশন হয় না, নিতে পারে না। এই ভ্রমণ উপযোগী কিছু মানে জাহাজ তৈরি করা দরকার, যে জাহাজগুলো মাছ ধরবে, যেখানে 500 টন 1000 টন পর্যন্ত মাছ সংরক্ষণ করা যায়, এইরকম কিছু জাহাজ বাংলাদেশের দরকার, যারা মাছ শিকার করবে, মাছ প্রসেসিং করবে, তারপরে সেই মাছগুলো হয়তো রপ্তানিও করতে পারবে। আবার এটি পর্যটনের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ আয়ের একটা ক্ষেত্র হতে পারে। বাংলাদেশের আরেকটি জায়গা আছে সমুদ্রের ভিতরে, যেটা সোয়াস অফ নো গ্রাউন্ড হিসাবে আমরা জানি, যেখানে অভয়ারণ্য, বাংলাদেশের একটি অভয়ারণ্য, যেখানকার গভীরতা অনেক বেশি। একটি হিমালয় পর্বত না, সরি, প্রায় 2,500 মিটারের মতো দীর্ঘ গভীর একটি খাদ আছে, যেখানে তিমি মাছ থেকে শুরু করে মানে সমুদ্রের অনেক মাছ সেখানে আছে, যেটি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে। এই জায়গাটাকে আমরা পর্যটন স্পট হিসাবে আমরা ঘোষণা নিয়ে আসতে পারি, যেটা এখন নৌবাহিনীর নিয়ন্ত্রণে আছে, এবং সেখানে মাছ ধরা থেকে শুরু করে অনেক কিছুই এখন নিষিদ্ধ এবং অভয়ারণ্য বলা হয় মাছের আর কি। তো এরকম এই এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে সামনে এগিয়ে যাওয়া যায়। আমি সবশেষে আমি আরো এই একই কথা বলবো, যে বাংলাদেশে পর্যটন সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের নেতিবাচক মানসিকতা। আমাদের মানসিকতাকে করতে হবে ইতিবাচক, আমাদের পরিবেশটাকে করতে হবে পরিবেশটাকে আরো পর্যটক উপযোগী করতে হবে। আর বিদেশি পর্যটকদেরকে দেশে আনার জন্য সরকারকে বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে ভালো করতে হবে। বাংলাদেশের চলার জন্য, বিভিন্ন স্পটগুলোতে যাওয়ার জন্য যে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থাকে স্মুথ করতে হবে।
ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল আপনার কাছে, আমি প্রশ্নটি জি। আপনাকে একটু যদি দেখাই। উনি প্রশ্ন করেছেন যে গুরুত্বপূর্ণ পর্যটন স্পটের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ও ভঙ্গুর, এটা কেন? আপনার মতামত এই সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের এক দর্শক। আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কথায় অবশ্য বিভিন্ন, অনেকগুলো চলে আসছে, তবুও হ্যাঁ, যে একটু জানতে চাই। গুরুত্বপূর্ণ যে পর্যটন স্পট গুলোর যাতায়াত ব্যবস্থা খুবই ভঙ্গুর। আসলে বাংলাদেশের পর্যটন স্পট গুলো নতুন নতুন যে জায়গাগুলো আবিষ্কার হচ্ছে, এই আবিষ্কার হওয়ার পেছনে যুবকদের একটি বড় ভূমিকা আছে। তো তারা দেখা যাচ্ছে এক্সট্রিম ট্যুরিজমের ক্ষেত্রে তারা খুবই আগ্রহী, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে আগ্রহী। তো যেসব জায়গাতে কেউ মানুষ যায় না কিংবা যেতে পারে না, এইরকম কিছু কিছু জায়গাতে এরকম অনেক গ্রুপ আছে, তারা সেই জায়গাগুলোতে যায়। তো দেখা যাচ্ছে যে পর্যটন একটি স্পট আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত মানুষ যাওয়া শুরু করে নাই। এটি সম্বন্ধে প্রচার প্রচারণা হচ্ছে। তো এখন একটি জায়গা আবিষ্কার হলো, কিন্তু সেখানে যাওয়া শুরু হওয়ার আগ পর্যন্ত সরকারের নজরে যেতে হবে। এই সরকারের নজরে যাবে, তারপরে ধীরে ধীরে ডেভেলপমেন্টে যাবে। যেমন বান্দরবনটাকে, পুরো বান্দরবনটাকে একটা যোগাযোগের নেটওয়ার্কের মধ্যে আনার চেষ্টা করছে গভর্নমেন্ট। যেমন এখন সাজেক থেকে বান্দরবন যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে। তো এটি একটি সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এরপরে আরেকটা হচ্ছে যে পাহাড়ের পুরো সীমান্তবর্তী এলাকাতে রাস্তা নির্মাণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। তো এটি পর্যায়ক্রমে হচ্ছে। তো এভাবে আস্তে আস্তে এই জিনিসগুলো, যাতায়াত ব্যবস্থাটা, আমার মনে হয় যে এটি সময়ের ব্যাপার, এটা ভালো হবে বলে আমি বিশ্বাস করি। এবং পর্যটন স্পট গুলোতে সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে, আমার বিশ্বাস যে পর্যটন স্পট গুলো, যাতায়াত ব্যবস্থা এবং সেখানকার পরিবেশ দিন দিন ভালোই হবে বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান। আমি অবশ্যই বাংলাদেশের সবগুলো, বলা যায় প্রায় সবগুলো পর্যটন স্পটে ঘুরেছি, দেখেছি বিভিন্ন সময়। এই প্রশ্নগুলো আসলে আমার নিজেরও ছিল। যাই হোক, আপনার কথায় অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসছে। আমরা আশা করব যে বাংলাদেশের পর্যটন স্পট গুলোতে যোগাযোগ ব্যবস্থা এবং সেখানে যে ধরনের সুযোগ সুবিধা দরকার, সেই বিষয়গুলো সরকার অবশ্যই বিবেচনা করবেন। আমরা চলে যাবো এখানে জনাব আমি আর ইসরাফিল একটা ফরাজী আপনার বিষয়, কাছে। জি। আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করি এখানে মাঝখানে। যে এখানে আর জি। একটা বিষয় হচ্ছে যে আপনার একটি পর্যটন স্পটে আপনি যাবেন, আপনি তো ন্যাচারাল জিনিস দেখতে যান। এখানে মানে কৃত্রিম কিছু দেখতে যাওয়ার চেয়ে ন্যাচারাল জিনিসটা দেখতে যাওয়াটা অনেক ভালো। যেমন আপনি ভোলায় যাবেন, এখন ভোলা অধিকাংশ জায়গা কিন্তু এখন পর্যন্ত ন্যাচারাল। সেখানে কিন্তু এখনো কৃত্রিমতা তো আসেনি। কক্সবাজারে অনেক কিছু এখন কৃত্রিম হয়ে গিয়েছে। ইদানিং বলা তো হ্যাঁ, যেতে চায় আবার অনেক। আবার যোগাযোগ ব্যবস্থা যদি খারাপ থাকে, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, কিছু যে জায়গাগুলোতে যোগাযোগ ব্যবস্থা খারাপ, সেই জায়গাগুলো ভ্রমণের জন্য কিছু মানুষ আছে, কিছু জায়গা থাকা দরকার ন্যাচারাল। এই ন্যাচারাল জায়গাগুলোতে আসলে ভ্রমণ একটু কষ্ট করে হলেও যাওয়া দরকার মানুষদেরকে। এই কষ্টের জন্য তো কিছু কি বলে, কষ্ট করার জন্য কিছু পর্যটক আমাদের দেশে আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা জনাব ইসরাফিল ফরাজী আপনার কাছে জানতে চাই, দেশের বহু পর্যটক দেশের পর্যটন এলাকাগুলো না ঘুরে অনেকে বাহিরে যেত। এই যে বাংলাদেশের এত সুন্দর সুন্দর জায়গাগুলো থাকার পরেও পাবলিক আসলে কেন বাহিরে ঘুরতে যাচ্ছে? অনেকের সাথে আমরা অনেক সময় কথা বলে দেখেছি যে তিনি হয়তো বাংলাদেশের যতগুলো সুন্দর সুন্দর পর্যটন এলাকা আছে সেই জায়গাগুলোতে সবগুলোতে ঘুরেনি, কিন্তু তিনি দেশের বাহিরের অনেক পর্যটন এলাকায় কিন্তু ঘুরে আসছেন। এর কারণ কি বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। শুরুতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি প্রশ্ন। আসলে মানুষ দেশে না ঘুরে বিদেশ কেন যাচ্ছে, আসলে কারণটা কি? আর দেখেন, আপনি হচ্ছে একটু আগে কথা বললেন, সেটা হচ্ছে বিদেশি পর্যটন কমে যাচ্ছে। এই যে বিদেশি পর্যটন কমে যাওয়া, দেশীয় পর্যটন বিদেশে চলে যাওয়া, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা আসলে মানে 2 দিন বা 3 দিনের হয়নি, এটা দীর্ঘ একটা সময়ে আসলে পরিবর্তন হয়েছে। মানুষ বিদেশমুখী কেন হচ্ছে এখন, এই জিনিসটা আমাদের আগে বের করা খুবই দরকার। দেখেন, আমরা হচ্ছে যদি ইন্ডিয়ার কথা বলি, বা মুস্তাফিজ ভাই ভালো জানবে, সে বেশ কিছু দেশ ভ্রমণ করেছে, বা মালয়েশিয়ার কথাও বলি। তো সেখানটায় আমরা যেটা দেখি, আহ খরচের যে বিষয়টা, বারবার এই বিষয়টা চলে আসে, ডিসিপ্লিনের যে ইস্যুটা, খরচের যে বিষয়টা, সেটা হচ্ছে খুবই কম। আমার থাকা খাওয়া, আমি যদি
কলকাতাতেও যাই, দিল্লি বা দূরে কোথাও না যাই, শুধু কলকাতাতেই যাই, সেখানে আমি হচ্ছে গিয়ে যদি বলি যে না আমি 2 দিন থাকবো আবার ঢাকা চলে আসবো, 2 দিন ভ্রমণে আমার খরচ যাবে, যদি একটু ভালোভাবে ঘুরতে যাই তাও 4 থেকে 5 হাজার টাকা। আমি ভালোভাবে ঘুরে চলে আসতে পারবো, এর থেকে বেশি যাবেই না। আপনি যদি কুয়াকাটাতে যান, আমি হচ্ছে সম্প্রতি কুয়াকাটা গিয়েছি, তো কুয়াকাটাতে আমি মানে যেটা দেখলাম সেটা হচ্ছে 2,000-2,500 টাকার নিচে কোনো রুম ভাড়াই নেই। আপনি একা থাকবেন বা 2 জন থাকবেন, এর নিচে কোনো রুম ভাড়াই পাওয়া যাচ্ছে না। মোটামুটি ভালো, ততটা ভালো হোটেল না সেগুলা, কিন্তু এ হচ্ছে অবস্থা। আর আমি আহ যদি আমি একটু কলকাতায় থাকি একটু রেস্টুরেন্ট হোটেলে, সেখানে হচ্ছে আমি 600 থেকে 1,000 টাকা একটা ভালো একটা রুমে থাকতে পারছি। আমি যদি দুপুরের খাবার খাই, আমি হচ্ছে কি যদি একটু ভালো মানের খাবারও খেতে চাই একবেলা, সেটা আমার হয়তো 80 থেকে 120 রুপিতে আমি ভালোভাবে খেতে পাচ্ছি। তাহলে আমি কেন হচ্ছে বাংলাদেশে আমি কুয়াকাটায় গিয়ে 1 পিস ইলিশ মাছ খাবো 300 টাকা দিয়ে? আমার হচ্ছে খরচের যে বিষয়টা, এটা তো একটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে মানুষকে আকৃষ্ট করতে পারি না, ব্যর্থ। আমাদের সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, আমলাতান্ত্রিক জটিলতা বলেন আর অন্যান্য সমস্যা বলেন, সেটা সরকার এই দিকটা দিয়ে পুরোপুরি ব্যর্থ। সরকার যদি আহ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতো, দালালদের দৌরাত্ম্য দূর করতে পারতো, পর্যটন শিল্পের সাথে সকল সংশ্লিষ্ট যতগুলো আছে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, তারপর হচ্ছে গিয়ে পর্যটন কর্পোরেশন বলেন, তাদের সমন্বয়ে যদি একটি মনিটরিং টিম গঠন করে একটি পদক্ষেপ গ্রহণ করতে পারতো, তাহলে আমার মনে হয় মানুষ আগে দেশে ঘুরতো, তারপরে হচ্ছে বিদেশে যাইতো। কিন্তু এখন যেটা হচ্ছে, মানুষ আগেই চিন্তা করে একটা পাসপোর্ট করে আমি আগে অন্তত ইন্ডিয়াটা বা ভুটানটা ঘুরে আসি, দেখে আসি, ওখানে তো অনেক খরচ কম। ফেসবুকে দেখলাম আমার বন্ধু হচ্ছে গিয়ে ভালো ভালো ছবি ভিডিও আপলোড করতেছে, তাহলে আমি হচ্ছে এই টাকায় আমি কেন কক্সবাজার ঘুরতে যাব, বা এই টাকায় কেন আমি কুয়াকাটা যাব? আমি তো 10,000 টাকায় আমি ইন্ডিয়া ভালোভাবে সফর করে চলে আসতে পারি, আমি কেন কষ্ট করে এই বাসের জার্নি, রাস্তা ভাঙ্গা, থাকার অসুবিধা। আপনি হচ্ছে সম্প্রতি আমি পরশুদিন একটা রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে কক্সবাজার একদম আহ সমুদ্র সৈকতের পাশেই অসংখ্য আপনার লোহা, তারপর হচ্ছে গিয়া পাথর, কংক্রিট, ময়লা আবর্জনা পড়ে আছে। একজন পর্যটন যায় হচ্ছে তার মনের যে ক্লান্তি আছে সেটা দূর করার জন্য, আমি একটা জায়গায় যাব, একটু রিফ্রেশ রিল্যাক্সে থাকবো আমি সেখানে গিয়ে, কিন্তু আমি সেখানে গিয়ে যদি দেখি আমার চারপাশে সেই ময়লা আবর্জনা, ময়লার স্তূপ, সে হচ্ছে পাথর কংক্রিট পড়ে আছে। আমি ঢাকা শহরের প্রতিটা রাস্তাঘাট ঘোরাঘুরি হচ্ছে এই 2-3 মাস যাবত, এই এর জন্য একটা তীব্র যানজট তৈরি হয়েছে শহরের মধ্যে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি গেলাম কক্সবাজার, কক্সবাজার গিয়ে দেখছি হচ্ছে আমার রাস্তাঘাট গুলো আবার সেই খোঁড়াখুড়ি হচ্ছে, সেখানেও কাজ চলতেছে। তাহলে হচ্ছে আমি কেন ভ্রমণ করতে সেখানে যাব? একটা সময় থাকে নির্দিষ্ট পরিমাণে, এগুলা আপনার অফ সিজন থাকে, অন সিজন থাকে, আপনি কখন করবেন সেগুলা? আপনি করেন যখন আপনার বর্ষাকাল থাকে, যখন টানা বৃষ্টির মৌসুম থাকে, সেই সময়টা আপনি করতে পারেন না, সমস্যা নাই। আপনার হচ্ছে শীতকালীন সময়ে যখন শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকে, সকল কিছুই চালু থাকে, তখন করেন, আপনি তখন করবেন না। আপনি করবেন কখন? যখন হচ্ছে আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়টা মানুষ ভ্রমণে যায়, সেই সময়টা হচ্ছে আপনার ঘোরাঘুরি, আপনার যত কাজ আছে তখনই আপনার করতে হয়। সর্বপ্রথম হচ্ছে এই জিনিসটা বন্ধ করতে হবে, একটা সমন্বয় করে আসলে কোন সময়টা পর্যটনটা কম আসে, সেই সময়টা আমি এই উন্নয়নমূলক কাজগুলো করি, জনাব ইসরাফিল যাতে করে ফরাজী, যখন আপনি কোনো বলেছেন যে আহ, আমরা কখনো কখনো দেখি যে আসলে শুধুমাত্র সরকারের এখানে দায় নয়, আমাদের পর্যটক হিসেবে আমরা যারা যাচ্ছি পর্যটন এলাকাগুলোতে, আমাদের পর্যটকদেরও কিছু ভূমিকা আছে। আমাদের একজন দর্শক মাসুম খান, উনি এই প্রশ্নটাই করেছেন যে পর্যটন শিল্প রক্ষায় পর্যটকদের ভূমিকা আসলে কতটুকু। অর্থাৎ এই যে আপনি বলেছেন যে সেখানে লোহা লঙ্গর পড়ে আছে অথবা দেখা গেছে নোংরা আবর্জনা হয়ে আছে, এগুলোর বিষয়ে আমরা কতটুকু আসলে পর্যটক হিসেবে সচেতন, যার জন্য সরকার উদ্যোগ নিলেও যদি আমরা নিজেরা সচেতন না হই তাহলে এগুলোকে আসলে রক্ষা করা সম্ভব কিনা। জি, ধন্যবাদ। আমি হচ্ছে প্রশ্নটা আসতাম, আমি নোট করেছিলাম মাসুম খান যে প্রশ্নটা করেছে, আসলে পর্যটন রক্ষায় পর্যটকদের ভূমিকা কতটুকু। আমি যদি বলি বাংলাদেশের প্রেক্ষাপটে, পর্যটকরাই বাংলাদেশের পর্যটন শিল্পকে বাঁচিয়ে রেখেছে। আর এর সবচেয়ে বড় ভূমিকা পালন করছে হচ্ছে তরুণ যারা আছে বর্তমান, যারা ভ্রমণ করে, তারাই হচ্ছে এই পর্যটন শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। আমি হচ্ছে গতকাল, আজকে আমার একটা রিপোর্ট গিয়েছে পত্রিকায় পর্যটন শিল্প নিয়ে, আচ্ছা যেহেতু বিশ্ব পর্যটন দিবস, সেখানে আমি হচ্ছে গতকাল বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। আমি হচ্ছে টিউবি, বাংলাদেশের সবচেয়ে বড় একটি ফেসবুক গ্রুপ, ট্রাভেলার্স অফ বাংলাদেশ, তো তাদের এডমিনের সাথে আমি দীর্ঘক্ষণ কালকে কথা বলেছি। তারা যেটা করে সেটা হচ্ছে একটা সময়ে বছরের
দুইবার তারা হচ্ছে আহ, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের নামে বিভিন্ন পর্যটন এরিয়াগুলোতে তারা হচ্ছে পরিচ্ছন্নতা অভিযানের নামে, যার কারণে হচ্ছে গিয়ে তারা ভালো একটা সুনাম অর্জন করেছে ইতিমধ্যে। তো আপনি দেখেন, আমি হচ্ছে গিয়ে পর্যটন হিসাবে একটি জায়গায় গেলাম, সেখানে হচ্ছে গিয়ে আমি একটা খাবার কিনলাম বা কোনো একটা কিছু আমার হাতে ছিল, সেটা আসলে আমি রাখবো কোথায়? সেখানে কোনো ডাস্টবিন নেই। আপনি মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলা শেষ করার মতো কোনো অবস্থা সেখানে নেই। আপনি একটা মোবাইল রাখবেন গোসল করার জন্য, যদি আপনি বিচে নামেন, সে মোবাইলটা রাখার একটা জায়গার জন্য আপনাকে 2 কিলোমিটার জায়গা হেঁটে এসে আপনাকে গোসল করতে নামতে হয়। আপনার কোনো নিরাপত্তা নাই, কোনো শৃঙ্খলা নাই। তারপরেও এই যে পর্যটকরা এই মানে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আসলে মানে সরকারের এখানে কোনো সফলতা নেই, এখানে তাদের ব্যর্থতাই রয়েছে। পুরাটাই পর্যটকদের সফলতা। তারা আছে বলেই পর্যটন শিল্পটা বেঁচে আছে। তারা যদি এই পর্যটন বন্ধ করে দেয়, তাহলে মানে শুধু পর্যটন শিল্প দোষ নামবে না, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার একদম ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, আপনি এই করোনার সময় প্রায় 4 লক্ষ কর্মী ছাঁটাই হয়েছে, প্রায় 4 লক্ষ, এটা কি চিন্তাও করা যায় না। তার মাধ্যমে এই করোনা যখন শেষ হলো, যখন পর্যটন শিল্প আবার শুরু হইলো, তারপরেও 1 লাখ লোক এখনো চাকরি পায়নি। তো সেই পরিবারগুলো আসলে কি করবে? তাদের কর্মক্ষম গুলো কি হবে? আপনার হচ্ছে গিয়ে আহ গতকাল একটা রিপোর্ট, আজকে আমরা একটা রিপোর্ট ছিপেছি, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ব্যাংক সরকার একটি প্রণোদনার 1,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছিল ওই পর্যটন শিল্পের জন্য। যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যে কাজটা করেছে সেটা হচ্ছে গত 2.5 মাস 3 মাস চলে গেলেও সেই টাকাটা এখন পর্যন্ত কাউকে দিতে পারেনি। সরকার 1,000 কোটি টাকা তাদেরকে ঘোষণা করলো, 4% সুদ, 8% সুদ মূলত। 4% হচ্ছে গভর্নমেন্ট দিবে, 4% দিবে হচ্ছে গিয়ে আপনার সেই হোটেল মালিক বা পর্যটন শিল্পে যারা আছে তারা। তো তারা যেটা করেছে, এই খাতগুলো উল্লেখ করেনি। যে প্রজ্ঞাপনটা তারা জারি করেছে বাংলাদেশ ব্যাংক, সেখানে কোন কোন খাতে তারা দিবে শুধু পর্যটন লিখে দিয়েছে। পর্যটনের মধ্যে তো অনেকগুলো উপখাত রয়েছে, অনেকগুলা জায়গা রয়েছে যেখানে এগুলো যাবে, সেগুলো কোনো কিছুই উল্লেখ করেনি। যার কারণে যে হোটেল মালিক বা যারা অ্যাসোসিয়েশন আছে, যারা বারবার বাংলাদেশ ব্যাংক বা এই সাথে জড়িত, বেশ কিছু জায়গায় গিয়েও কোনো প্রতিকার পায়নি। গতকাল হচ্ছে আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে, তো সেখানে যাওয়ার পরে তারা হচ্ছে নথিটাই খুঁজে পাচ্ছে না, আসলে প্রজ্ঞাপনটা কোথায় আছে। প্রায় 30 থেকে 40 মিনিট ঘাটাঘাটির পরে অনেক নিচে তারা সেই নথিটা বের করতে পারলো, যে হচ্ছে গিয়ে আচ্ছা, এটা তো এই সমস্যা ছিল, আমাদের কাছে রিপোর্ট আসছে, আমরা এটা নিয়ে 2-1 দিনের মধ্যে একটা সমাধান আশা করি আসবো। তো এই যে 2.5 মাস 3 মাস যে একটা ভোগান্তি ছিল, এই যে পর্যটন শিল্পটা চালু হইলো 1 মাস যাবত, তো এই 1 মাসে তো মানে যখন প্রণোদনা ঘোষণা হয়েছে, যখন যদি এই টাকাটা সে পাইতো, তাহলে হচ্ছে এই সময়টা সে পর্যটনকে একটা ভালো একটা কিছু দিতে পারতো, কিন্তু সে সেটা পারেনি। তো তারপরেও যে পর্যটন শিল্প বেঁচে আছে, পর্যটকদের জন্যই বেঁচে আছে। তার জন্য আসলে তাদেরকে অবশ্যই ছোট করে দেখার বা তাদের নিয়ে প্রশ্ন তোলার কোনো প্রশ্নই ওঠে না। পর্যটকরা চেষ্টা করে পর্যটন শিল্পগুলো বাঁচিয়ে রাখার জন্য, পরিচ্ছন্নতা রাখার জন্য। জি, সবুজ ভাই। ধন্যবাদ জনাব ইসরাফিল ফরাজি। আপনি বলেছেন যে পর্যটকরা আসলে বাঁচিয়ে রেখেছে। সত্যি আসলে পর্যটকরা না গেলে তো পর্যটন এলাকাগুলো বাঁচবে না। এটি সত্য, কিন্তু সরকারও নিশ্চয়ই এই বিষয়ে সমাগম আরো দিন দিন বেড়ে যাবে। আমরা চলে যাব জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে। জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, আহ, যে অগ্রাধিকার ভিত্তিতে সরকারের সাবরং, ইকো পার্ক সহ আরো কিছু পার্ক তৈরি করেছে, অর্থনীতিতে এগুলো কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? জি, সাবরঙের যে উদ্যোগটি সরকার নিয়েছে, সেখানে আমার কাছে মনে হয় যে পর্যটন শিল্পে বাংলাদেশের একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে বলেই আমার কাছে মনে হয়। যে এটি বাংলাদেশের পর্যটন খাতে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে এবং এটা অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করবে বলেই আমি বিশ্বাস করি। তবে আরেকটি বিষয়, একটু আগের যে ইসরাফিল ভাই যে আহ, প্রশ্নটির উত্তর দিয়েছিলেন, সেখানে আমি একটি বিষয় একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে পর্যটন এলাকাগুলোতে গেলে আমাদের মধ্যে একটা বিষয় খুব লক্ষণীয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে
যে পর্যটকরা যেমন পর্যটন স্পটগুলোকে পরিচয় করে তুলে ধরছে, আবার পর্যটন স্পটগুলো নষ্ট হওয়ার পিছনে, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে পর্যটকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং তাদেরকে আরো সচেতন হতে হবে। সেন্ট মার্টিন এলাকাতে আমরা গত বছর একটি সার্ভে করেছিলাম যে সমুদ্র নিচে, মানে সেন্ট মার্টিনের পানির নিচের অবস্থাটা কেমন, সেখানে পর্যটন শিল্পকে বিকাশ করা যায় কিনা, যেটাকে স্কুবা ড্রাইভিং বলা হয়, ডাইভিং। তো সেখানে আমরা ডুবুরিদেরকে সেখানে ভিজিট করিয়েছিলাম। তো তারা যে রিপোর্টটি আমাদেরকে দিয়েছে সেটি খুবই ভয়াবহ। এটা হচ্ছে যে আহ, সেন্ট মার্টিনের সমুদ্রের তলদেশ পলিথিনে ছেয়ে গেছে, পলিথিনে ঢেকে গেছে। তার মানে হচ্ছে যে সেটি পলিথিনের আস্তরণ পড়ে যায় এবং সেটি অপসারণ করা না হয়, তাহলে এই প্রবালগুলো আর বৃদ্ধি পাবে না, প্রবালগুলো নষ্ট হয়ে যেতে পারে, মানে সেন্ট মার্টিন দ্বীপটাও নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে অনেক বেশি। কক্সবাজারে যে জিনিসটা আমরা দেখেছি, প্রশাসনের একটি উদ্যোগ খুব ভালো লেগেছে, যে কক্সবাজার বিচে অনেকগুলো ডাস্টবিন আছে এবং পরিচ্ছন্ন কর্মী আছে, যারা পর্যটকরা যদি কোনো কিছু মাটিতে ফেলে দেয় তাহলে সেটা তারা আবার সেখান থেকে কুড়ে নিয়ে ওই ডাস্টবিনে রেখে আসে। এটি খুব ভালো উদ্যোগ। আবার দেখেন সাজেকে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে। সেখানে আহ, অনেক রিসোর্ট তৈরি হয়েছে, অনেকগুলো মানে ভালো ভালো জায়গা, থাকার জায়গা তৈরি হয়েছে এবং এখনো হচ্ছে। বাট একটা জিনিস সেখানে ধ্বংস হয়েছে, সেটি হচ্ছে সাজেকের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। সাজেকের প্রাকৃতিক পরিবেশ এখন আগে সেখানে দেখলে মানে পাহাড়টা দেখা যায় এখন কনক্রিটে ভরে গেছে। তো এই জায়গাগুলোর ব্যাপারে, এই জায়গাগুলোর সংরক্ষণের ব্যাপারে আমাদেরকে আসলে পালন করতে হবে, সেটি উদ্যোগ নিতে হবে। শুধুমাত্র সরকারকে নয়, এই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে। আমরা যারা পর্যটক, আমাদের এই পর্যটকদেরকেও সচেতন থাকতে হবে যাতে পরিবেশের ক্ষতি না হয়। হাওরে যদি যাই, হাওরে দেখা গেছে অনেকেই খাবার খাবার খেয়ে উচ্ছিষ্ট হাওরের পানিতে ফেলে দেয়। এই হাওরের পানিতে ফেলে দেওয়ার কারণে, বিশেষ করে পলিথিন গুলো যখন মাটির নিচে চলে যায়, তখন এই মাটির নিচে আহ পরিবেশ নষ্ট হয়, সেখানে মাছের খাবারটা কমে যায়। মাছের খাবারের জন্য যে শ্যাওলা আছে, সেই শ্যাওলা জন্মগ্রহণ করতে পারে না। তো এটি না হয় তাহলে মাছ কমে যাচ্ছে, তাহলে সেখানকার পরিবেশ বিপন্ন হচ্ছে। এই বিষয়গুলো আমাদের যাতে ঘুরতে গিয়ে কোনো জিনিস এদিক সেদিক ফেলে রাখি, আমরা ডাস্টবিনে ফেলার চেষ্টা করি, নির্দিষ্ট জায়গাতে আমরা ফেলার চেষ্টা করি। তো এই কথাই ধন্যবাদ। তো আমি আসলে একটু অ্যাড করলাম তার কথায়, সেই সাথে আমাদের যে শিবির কোশ্চেন ছিল সেই কোশ্চেনের আনসার করবেন। ধন্যবাদ। সবুজ ভাই কি সঞ্চারকে আছেন? জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব জনাব ইসরাফিল ফরাজি আপনার কাছে। জনাব ইসরাফিল ফরাজি, সরকারি ব্যবস্থাপনার সাথে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহ প্রদানে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? এই বিষয়টা আসলে একটি বিস্তার অনেক বেশি আলোচনা করা দরকার, সে সময়টা আসলে আমাদের কাছে নেই। এটা এই খাতের সাথে যারা সংশ্লিষ্ট, এটা আসলে তারা আরো বেশি পরিষ্কার করতে পারবে। এখানে মোস্তাফিজ ভাই আছে। এখানে বিষয়টা হচ্ছে কি, আপনি আমি যে বিষয়টা একটু আগে বললাম সেটা হচ্ছে কি, প্রণোদনার 1,000 কোটি টাকা এখনো পাচ্ছে না মালিকরা। তো তারা তো আর সরকারের কাছে এমনিতেই চাচ্ছে না, তারা 4% সুদ দিয়েই তারা টাকাটা নিচ্ছে। আপনি যদি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে না পারেন, তাহলে তারা আসলে ঘুরে দাঁড়াবে কিভাবে? এই যে 30,000 কোটি টাকা প্রায় লোকসান, গত 18 মাসে প্রায় 30,000 কোটি টাকা লোকসান। আর টিউবি যেটা, টোয়াব যেটা বলছে যে 5,800 কোটি টাকা তাদের ক্ষতির মুখে হয়েছে। তো টোয়াবের তথ্য অনুযায়ী যদিও বলি, তাহলেও হচ্ছে আপনার, তাও কম নয়। তো সেখানে 1,000 কোটি টাকা যদি সরকার এখানে তাদের ঋণ প্রদান করতো, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও তারা ঘুরে দাঁড়িয়ে পারতো। তো এখন যেটা আসলে করতে হবে, এখানে হচ্ছে গিয়ে এই খাতের সাথে যারা সংশ্লিষ্ট আছে, যারা হোটেল মালিক, রিসোর্ট মালিক কিংবা অন্যান্য রেস্টুরেন্ট পরিচালনা করছে, তাদের জন্য একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা সরকারের। আসলে এটা
যে বাজেট সরকারের আসলে নির্ধারিত হয়েছে 4,500 কোটি টাকা সম্ভবত এই ট্যুরিজম সেক্টরের জন্য। তো 4,500 কোটি টাকার মধ্যে সিভিল এভিয়েশনে চলে যাচ্ছে প্রায় সিংহভাগ, প্রায় 3,000 সাড়ে 3,000 কোটি টাকা তারাই নিয়ে যায়। তাহলে 1,500 কোটি টাকা দিয়ে আসলে এটা আসলে পরিচালনা করা সম্ভব নয়। এখানে পর্যটন শিল্পে বাঁচিয়ে রাখার জন্য বাজেটটা যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি ভাবে যে সরকারি বেসরকারি ব্যাংকগুলো রয়েছে তাদের ঋণটা একটু সহজ করতে হবে। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের যে ঋণের ব্যবস্থা আছে তারা খুব সহজে যেন তারা ঋণটা পেতে পারে, সে সহজ ঋণের ব্যবস্থা করা। সেই সাথে একটি বিশেষ প্যাকেজ, আসলে সহজ একটি প্যাকেজ ঘোষণা করা যেটা দিয়ে আসলে তারা উত্তোলন করতে পারবে। আর সেই সাথে হচ্ছে গিয়ে সরকারের যে সহযোগিতা তাদের প্রয়োজন সেটা হচ্ছে আহ, স্থানীয় আহ, যাদেরকে আমরা স্থানীয় নেতা বলি বা স্থানীয় প্রশাসন বলি, যারা মূলত নিয়ন্ত্রণ করে সে এলাকাটা। তো তাদের সাথে যদি আপনার সমন্বয় না থাকে সেটা আসলে খুব বিপদের মুখে আপনাকে ফেলবে। সেটার জন্য হচ্ছে আপনার প্রশাসনিক ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনার স্থানীয় যারা আহ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাদেরকে নিয়ন্ত্রণ যদি সরকার না করতে পারে তাহলে এই সেক্টরটা ধ্বংসের মুখে পড়ে যাবে। কারণ হচ্ছে আপনি প্ল্যান করে যাচ্ছেন যেখানটায় যাবেন, কিন্তু স্থানীয় ওই লোকদের কারণে আপনি সেখানে মুভ করতে পারছেন না, আপনি সেখান থেকে ঘুরে অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো সেই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। আহ আর সর্বোপরি যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে আপনার এই সরকারি অর্থনৈতিক যে সহযোগিতা সেটাই আপনার এখানে গুরুত্বপূর্ণ দেখতে হবে, কারণ টাকা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। তারা যদি সহজ শর্তে ঋণ প্রদান করতে পারে তাহলে যে ক্ষতির মুখে তারা পড়েছিল প্রায় 30,000 কোটি টাকা, সেই ক্ষতিটা আসলে পুষিয়ে উঠতে পারবে এবং হচ্ছে ভালো একটি পর্যটন খাত সরকার, দেশ, সর্বোপরি সকলকে তারা উপহার দিতে পারবে আশা করছি। ধন্যবাদ জনাব ইসরাফিল ফরাজি, আপনার কাছে পর্যটন খাতের হোটেল ব্যবস্থাপনা এবং গাইডের অদক্ষতা নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন আছে, সেই বিষয় নিয়ে আপনার কাছে আমরা আবার আসবো। আমরা চলে যাবো জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে। জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আমি জানতে চাই বাংলাদেশের পর্যটন খাতকে আরো লাভজনক এবং আকর্ষণীয় করতে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? যে এটি খুবই গুরুত্বপূর্ণ যে পর্যটন সেক্টরটাকে ডেভেলপমেন্ট করার জন্য সরকারের ভূমিকা সবচেয়ে বেশি। যুবকদের একটা ভূমিকা আছে, সেটা হচ্ছে যুবকরা একটি স্থানকে পরিচয় করিয়ে দিয়েছে। যুবকরা তারা বিভিন্ন নতুন নতুন জায়গাতে গিয়ে সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করছে এবং সেটি পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে তুলে ধরছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। সরকারের উদ্যোগটা, সরকারের যে কাজটাই হচ্ছে এখানে সবচেয়ে বড়, যে লজিস্টিক যে সাপোর্ট, সেই সাপোর্টটা সরকারকে দিতে হবে। যেমন কক্সবাজারের ডেভেলপমেন্টের জন্য সরকার এখন রেল লাইন তৈরি করছে। কিছুদিনের মধ্যেই হয়তো কক্সবাজারে আমরা ঢাকা থেকে ট্রেনে যেতে পারবো। তো এই যে যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি হওয়ার কারণে কক্সবাজারে দেখা যাবে শুধুমাত্র মানুষ ভ্রমণের জন্য যাচ্ছে, বিষয়টা এরকম না। সেখানে ভ্রমণের জন্য যাবে, বিজনেস মিটিং এর জন্য যাবে, সেখানে কোনো এজিএম হবে। দেখা যায় এজিএম গুলো এখন ঢাকাতে হচ্ছে, ঢাকার আশেপাশে রিসোর্ট গুলোতে হচ্ছে, এই এজিএম গুলো কক্সবাজারে চলে যাচ্ছে। বিদেশ থেকে যারা মানুষ আসবে সেই মানুষজনও সেখানে কক্সবাজার বিমানবন্দরটাকে যদি আন্তর্জাতিক হয়ে যায়, যেটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এই আন্তর্জাতিক বিমানবন্দর হলে মানুষ সরাসরি ঢাকাতে আসার আর প্রয়োজন হবে না, কক্সবাজারে চলে যাবে। একইভাবে যেমন কুয়াকাটা সমুদ্র সৈকত, সেখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। তো এই জায়গাটায় যাতায়াত ব্যবস্থাটা কিন্তু খুব ভালো না। এখানে যদি একটি বিমানবন্দর হয়, সেখানে যদি ঢাকা থেকে সরাসরি রেলে যাওয়ার ব্যবস্থা হয় কিংবা ঢাকা থেকে সরাসরি লঞ্চে যাওয়ার ব্যবস্থা হয়, তাহলে সেখানে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে পদ্মা সেতুটা চালু হয়ে গেলে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে, অনেক অনেক বেড়ে যাবে। তো এই জায়গাটায় এখন একটি আমার কাছে মনে হচ্ছে যে কুয়াকাটাকে আরো পর্যটক বান্ধব করার জন্য সেখানে আমার মনে হয় যে একটা বিমানবন্দর হওয়াটা খুব জরুরি। তাহলে মানুষ সরাসরি যখন কক্সবাজারে যাচ্ছে, আবার একইভাবে কুয়াকাটাতেও মানুষ ভ্রমণের জন্য যাবে। তো এরকম বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য, পর্যটন সেক্টরের ডেভেলপমেন্টের জন্য সরকারের ভূমিকাই মুখ্য বলে আমি মনে করি। আর একটা জিনিস আমি বলেছিলাম যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, কিন্তু নদী কেন্দ্রিক পর্যটন বাংলাদেশে গড়ে ওঠেনি। সো নদী কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হলে সরকারকেই সবচেয়ে বড় উদ্যোগ নিতে হবে। সরকারের কয়েকটা জাহাজ আছে সমুদ্র নদী ভ্রমণের জন্য, কিন্তু সেটি খুবই অপ্রতুল। বেসরকারি ভাবে এখন পর্যন্ত খুব বেশি উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমার জানা নেই।
চাঁদপুরে ভ্রমণ করতে যায়, চাঁদপুরে যাওয়ার পথে আশেপাশে কিছু রিসোর্ট দরকার, ভালো ভালো কিছু রিসোর্ট যদি হয় তাহলে মানুষ একদিকে সমুদ্র ভ্রমণও করতে পারবে, আবার সেখানে ওই রিসোর্ট গুলোতে বেরিয়ে আসতে পারবে, সেখানকার পরিবেশ দেখে আসতে পারবে, সৌন্দর্যগুলো দেখে আসতে পারবে। তো এরকম শুধুমাত্র রিসোর্ট না, রিসোর্ট, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে স্থানীয় নিয়ন্ত্রণ, স্থানীয় যে নিয়ন্ত্রণ বা সরকার টুরিস্ট পুলিশ তৈরি করেছে, তো টুরিস্ট পুলিশ এটি একটি খুবই ভালো একটি উদ্যোগ, যে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করা, স্থানীয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই টুরিস্ট পুলিশ। তো এই টুরিস্ট পুলিশের কার্যক্রমকে আরো অ্যাক্টিভ করা, তাদেরকে আরো সম্প্রসারণ করা আমার মনে হয় দরকার। সবগুলো স্পটে যাতে টুরিস্ট পুলিশ দেওয়া যায় সেই ব্যবস্থা, সেই উদ্যোগটা সরকারকে নিতে হবে। একই সাথে সরকারকে এই পর্যটন বান্ধব হতে হবে, তাদেরকে নেগেটিভ অ্যাটিটিউড না, তাদেরকে যারা উদ্যোগ গ্রহণ করতে আসে পজিটিভলি তাদেরকে উদ্যোগ গ্রহণ করা, তাদেরকে উৎসাহ দেওয়া, এই উদ্যোক্তাদেরকে উৎসাহ দেওয়া, এই জিনিসগুলো সরকারের দরকার। নতুন নতুন প্ল্যান নিয়ে সরকার অগ্রসর হবে, সেটা আমরা চাই। এবং লোকালি যে ব্র্যান্ডিং, লোকাল লোকাল ব্র্যান্ডিং গুলো, এই লোকাল ব্র্যান্ডিংটাকে সরকারের সরকারের করতে হবে, শুধুমাত্র যুবকটা না, এটা সরকারকেও করতে হবে। স্থানীয় যে পর্যটন স্পট গুলো আছে, স্থানীয় যে কালচার আছে, স্থানীয় যে কৃষ্টি কালচার এগুলো আছে, এই জিনিসগুলোকে সরকার প্রচার করবে, প্রচার প্রচারণা করবে, সেখানকার নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করবে, সেখানকার পরিবেশটাকে পর্যটক উপযোগী করে তুলবে। এই জিনিসগুলো সরকারই করতে হবে। সো সরকারের ভূমিকা এখানে পাবলিকের চেয়ে অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি। সেই উদ্যোগ সরকার করতে হবে। ধন্যবাদ যারা অংশ করছেন। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান। আপনার কাছে আমরা সর্বশেষ প্রশ্ন নিয়ে আবার আসবো। আমরা চলে যাবো জনাব ইসরাফিল ফরাজি আপনার কাছে। জনাব ইসরাফিল ফরাজি, আপনার কাছে আমি জানতে চাই, বাংলাদেশের পর্যটন খাতের হোটেল ব্যবস্থাপনা এবং গাইডের অদক্ষতা আর অভিযোগ বিভিন্ন সময় শোনা যায়। এই বিষয়টি আসলে সমাধান কিভাবে করা যায় বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে এই বিষয়টার সমাধান তো আসলে পর্যটকদের হাতে না, এই বিষয়টার সমাধান হচ্ছে সরকারের হাতে, যারা নিয়ন্ত্রণ সংস্থা তাদের হাতে। তো এখানে দুইটা সমস্যা হচ্ছে আমাদের দৃষ্টিতে আসে, সেটা হচ্ছে ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে আপনার এই স্থানীয় যে আহ, প্রশাসন। এই দুইটা বিষয় হচ্ছে আমাদের সমস্যা দেখি আমরা। সেটা হচ্ছে আপনি বাংলাদেশ সরকারের যে পর্যটন কর্পোরেশন রয়েছে, তাদের পর্যটন স্পট গুলোতে হচ্ছে আপনার হোটেল মোটেল রয়েছে, যেটা সরকারি অর্থায়নে করা। কিন্তু আহ আমরা যেটা চিন্তা করি আসলে হচ্ছে গিয়ে সরকারি সংস্থা প্রতিষ্ঠান মানেই হয়তো আমরা একটু কম খরচে সেখানে থাকতে পারবো, সেখানে পরিবেশটা অনেক ভালো হবে, আমরা কম খরচে থাকতে পারবো। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা বা চাওয়া। কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে আপনি পর্যটন কর্পোরেশনের যতগুলো হোটেল মোটেল রয়েছে, আপনি হচ্ছে দেখবেন সেগুলো হচ্ছে গিয়ে ওই অঞ্চলের জন্য আপনার হচ্ছে গিয়ে তারা ফার্স্ট ক্লাস রেট ধরছে, যেটা হচ্ছে কি আপনি ফোর স্টার মানে হোটেলে থাকতে যে খরচ, সেই খরচটা আপনাকে সেখানে দিতে হচ্ছে। আপনার প্রায় 2,500 থেকে 5,000 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিতে হচ্ছে সেখানে থাকার জন্য। তো সেখানটায় যদি আপনি পর্যটকদের জন্য যদি একটু সহজ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার অন্য যে সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু আপনার উপরে ঝাঁকায় পড়বে, সেটাই স্বাভাবিক। যদি সরকারি এই সেক্টরটা আরেকটু সহজ করা হয়, একটু খরচটা একটু কমিয়ে নিয়ে আসা যায়, সরকার যে ঘাটতির কথা বলা হয় সেটা কিন্তু আসলে ঘাটতি না। আপনার যদি সরকার যদি এখানে 2,000 টাকার রুম ভাড়া সে যদি 1,000 টাকায় দেয়, তাহলে সে 1,000 টাকার বিনিময়ে যে পর্যটকটা সেই এলাকায় যাচ্ছে, সেখানে কিন্তু সে আরো 10,000 টাকা খরচ করে আসতেছে। আর সেই অর্থটা কিন্তু আসলে আপনার সরকারের জিডিপিতেই যোগ হচ্ছে। সেটা কিন্তু সরকারের ক্ষতি আমার মনে হয় না। কিন্তু সরকার যেটা করে সেটা হচ্ছে কি আপনার সেখানটায় দামটা অতিরিক্ত আমার কাছে মনে হয় যে হোটেল ভাড়াটা অনেক বেশি, সেটা আসলে একটু কমানো দরকার। আর হচ্ছে অন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসলে নিয়ন্ত্রণ করা জরুরি। আপনার পরিচ্ছন্নতা অভাব প্রত্যেকটা, বেশ কিছু হোটেল আপনি যদি যান আপনি দেখতে পারবেন যেগুলো আসলে পরিচিত নয়, সেগুলাই হচ্ছে আপনি গেট দিয়ে প্রবেশ করতে চাইবেন তখনই দেখবেন ময়লা, ভিতরে থাকবেন সেখানে হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ আলো বাতাসের অভাব,
যার কারণে হচ্ছে গিয়ে মানুষ একটু ভালোভাবে থাকতে চাইলেও থাকা সম্ভব নয়। আরেকটা যে বিষয় হচ্ছে আপনার আহ স্থানীয় যে সমস্যাগুলা, সেটা হচ্ছে কি আপনি ওই আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন যেখানে হচ্ছে আসলে আপনি রিক্সা থেকে নামার পরেই বা গাড়িতে থাকা অবস্থায় আপনাকে নিয়ে ঘুরতেছে আরো 10টা হোটেলে, যে হচ্ছে কি এই হোটেলে ভালো, এই হোটেলে খরচ কম। আসলে সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তা সে আমাকে নিতে পারলে তার একটা অর্থনৈতিক লাভ হবে, তার কারণে তার সুবিধা অনুযায়ী সে আমাকে সেখানে নিয়ে যাচ্ছে। এখানে পর্যটকের কোনো সুযোগ সুবিধা নাই। এখানে যদি পর্যটকের ভালোটা সে ভাবতো, তাহলে সে পর্যটককে এমন একটি জায়গায় নিয়ে যেত যেটা আসলে তার লাভ হবে না, পর্যটকেরই লাভ হবে, দেশের লাভ হবে। কিন্তু সে যেটা করছে সেটা তার চিন্তা ছাড়া আর কোনো কিছুই সে ভাবছে না। যার কারণে আপনার এই মানুষ যারা যাচ্ছে তারা একটু ভোগান্তির শিকার হচ্ছে। তো এটার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে কি স্থানীয়ভাবে আপনার জেলা প্রশাসক যারা আছেন বা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে নিয়ে স্থানীয় হোটেল মালিক যারা আছেন, আমরা যদি সাজেককেই বা বান্দরবনকে মডেল হিসেবে নিয়ে কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় এই পর্যটন শিল্পটা আরেকটু হইলেও আগাতে পারবে এবং দাঁড়াতে পারবে। জি সবুজ ভাই। আহ, জনাব ইসরাফিল ফরাজি, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন। বাংলাদেশের জেলা পর্যায়ে বিনোদন কেন্দ্রগুলো আরো বৃদ্ধি করার জন্য সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা? এটা তো অবশ্যই উচিত। তার আগে হচ্ছে কি সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করা, সেগুলো নিয়ন্ত্রণ করা। যদি আপনার যেগুলো আছে সেগুলোই আপনি আহ, ঠিকভাবে পরিচালনা করতে না পারেন, নতুন করে আসলে পর্যটন মানে স্পট তৈরি করে সেটা হয়তো আপনি মানুষ আকৃষ্ট করতে পারবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেটা আবার ধসে পড়বে। তো সেটা তৈরি করার আগে প্রথমে আমাদের উচিত সেটা হচ্ছে গিয়ে আপনার যে পর্যটন স্পট গুলা রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা, সেগুলা একটি আহ জায়গায় নিয়ে যাওয়া যেটা আসলে ডিসিপ্লিন বলি আমরা, শৃঙ্খলা বজায় রাখা। সেই সাথে আপনি হচ্ছে পাশাপাশি চাইলে আপনি হচ্ছে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা বিভিন্ন নদী কেন্দ্রিক, মোস্তাফিজ ভাই যেটা বললো নদী কেন্দ্রিক পর্যটন আমাদের কম, সেইখানটা দিয়ে আপনি অবশ্যই পর্যটন শিল্প গড়ে তুলতে পারেন। সেটা আসলে ক্ষতি হবে না। আপনার পর্যটন বাংলাদেশের দিন দিন বেড়েই চলছে। আপনি আহ এশিয়া মানে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে পর্যটন শিল্পের দিক দিয়ে এগিয়ে আছে বর্তমানে এশিয়া। এশিয়ার মধ্যে বাংলাদেশ আছে হয়তো তৃতীয়তম, যারা হচ্ছে পর্যটন শিল্প সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকে। তো সেই দিকটা যদি আপনি লক্ষ্য করেন আপনার অবশ্যই কোনো কিছুই ক্ষতির মুখে পড়বে না। আপনি পর্যটন শিল্প তৈরি করতে পারেন, কিন্তু তার পাশাপাশি যে শিল্পগুলো রয়েছে সেগুলোও আপনাকে একটি নিয়ন্ত্রণ, একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়া আপনি হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ যেগুলো আছে সেগুলো ভেঙে পড়বে, নতুন করে যেগুলো করতে যাবেন সেগুলো আলোর মুখ দেখবে না। জি ভাই। জনাব ইসরাফিল ফরাজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। একটু জনাব ইসরাফিল ফরাজি, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্নটি ছিল যে বাংলাদেশের পাঠ্যপুস্তকে পর্যটন বিষয়ে কোনো পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা যায় কিনা? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আপনার যে বিষয়টা হচ্ছে আহ, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, এটা অবশ্যই মানে করবেন না কেন, সেটা হচ্ছে আপনি কেন করবেন না, এটা হচ্ছে আপনার প্রশ্ন, আপনি করছেন না কেন।
আপনি যেটা করছেন সেটা হচ্ছে গিয়ে আপনি পাঠ্যপুস্তকে দেখাচ্ছেন আপনার সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, আপনার হচ্ছে গিয়ে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গিয়ে তাজিংডং। আপনি এগুলোই বলছেন, তার বাইরে আর কিছুই বলছেন না। আপনি যখন একটা শিশু যখন প্রাথমিক বা মাধ্যমিকে কিংবা উচ্চ মাধ্যমিকে যাবে, তখন সে যদি আসলে জানতে জানতেই আসে, তাহলে তার মধ্যে একটি ভ্রমণের আগ্রহ বাড়বে। শুধু এটা কিন্তু সে ভ্রমণ করছে না, সে সেখান থেকে আমরা যেটা দেখি স্কুল পর্যায়ে আমরা যখন ছিলাম, তখন আমাদের শিক্ষা সফর হতো। শিক্ষা সফরগুলো আসলে আমরা কি শিখতাম, আমরা যেখানে যাইতাম সেখানে হচ্ছে গিয়ে কি আছে সেগুলো আমরা দেখে আসতাম। তো সেখানে যাওয়ার আগে যদি আমি আমার বই থেকে জানতে পারি সেখানে কি কি আছে, সেখানে কি কি দেখতে পারবো, তখন আমার আগ্রহটা বাড়বে না আমি সেখানে কি দেখে আসি। তো আপনি সেটার জন্য অবশ্যই আপনার উদ্যোগ নেওয়া জরুরি। আপনার পাঠ্যপুস্তকে সেটা আপনি প্রাথমিক থেকেই শুরু করেন। আপনি হচ্ছে গিয়ে আলাদা একটি সাবজেক্টই করতে পারেন। বাংলাদেশের ভ্রমণ ভ্রমণ বিষয়ক একটি বই করলে আপনার ক্ষতি হবে না, সেটা অবশ্যই ভালো কিছু হবে। শুধু সে পর্যটন মুখর হবে সেটা কিন্তু না, সে হচ্ছে গিয়ে আপনার জানতে পারবে অনেক কিছু, যেটা আসলে সাধারণ জ্ঞান হিসেবে তার ভবিষ্যতে কাজে লাগবে। তো সেদিকটা লক্ষ্য করে অবশ্যই আপনি পাঠ্যপুস্তকে সেটা যুক্ত করতে হবে। সেই সাথে যেগুলো এখনো যুক্ত আছে আমাদের পাঠ্য বইয়ে, সেগুলোও আপডেট করা হয়নি। সেগুলো যে আসলে বাংলাদেশের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি সেটাও এখনো আমরা ছোটবেলায় তাজিং পড়ে আসছি, সেটাই পড়ে আসতেছি। তারপরে আরো বেশ কিছু পাহাড়ের নাম আমরা শুনেছি, সেগুলো আসলে এখনো যুক্ত করা হয়নি। আমাদের সমুদ্র সৈকতের আয়তন কত সেটা সর্বশেষ সংস্কার হয়েছে কিনা আমার জানা নাই। তো আপনার হচ্ছে কুয়াকাটা থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়, সেটাও আমাদের বাচ্চারা জানে না। তো তাদেরকে জানাইতে হবে। তাদেরকে যদি আপনি জানাইতে পারেন, তাহলে তারা যেমন পর্যটন মুখর হয়ে উঠবে, তেমনি করে আপনার পর্যটন শিল্পটা একটি ভালো একটি জায়গায় পৌঁছে যাবে আমি বলে মনে করি। ধন্যবাদ জনাব ইসরাফিল ফরাজি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একজন অতিথি ছিলেন মুস্তাফিজুর রহমান, এবং আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হওয়ার কথা ছিলেন, কিন্তু সময় আহ, এবং নেটওয়ার্ক সমস্যার কারণে উনি যুক্ত হতে পারেনি। আপনাদের যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যা আমাদের সাথে থেকেছেন। আপনারা আমাদের বিভিন্ন সময় কমেন্টসে অনেক প্রশ্ন করেছেন, অনেক মন্তব্য করেছেন। সব প্রশ্ন এবং মন্তব্যগুলো আমরা হয়তো করতে পারিনি বা আমাদের সব প্রশ্নের জবাব দিতে পারিনি, কিন্তু আপনারা আমাদের সাথে আসছেন। আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকবেন। প্রজন্মের সাথে আপনাদের এই সেতুবন্ধনটি আছে বলে আমাদের এই প্রোগ্রামটি দিন দিন জনপ্রিয় হয়েছে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।